বাড়িতে একা একা খামারের পশু প্রাণীদের সাথে সময় কাটাতে কাটাতে একঘেয়েমিতা লেগে গেছে। প্রায় দীর্ঘ তিন বছর 4 বছর ধরে আমি এই খামারের সাথে যুক্ত আছি। তো আলহামদুলিল্লাহ এদের সাথে যুক্ত থেকে ভালো লাগে, আবার একঘেয়েমিতাও লাগে। অনেক দিন হলে এদের সাথে যুক্ত আছি, তাই কোথাও এদের জন্য কোথাও বেড়াতে যাওয়া হয় না বা ঘুরতে যাওয়া হয় না, যে সময়টা হয়ে ওঠে না যাওয়ার জন্য। তাই একঘেয়েমিতা লাগে আর কি। তাই ভাবতেছি অনেক দিন হলে যে কোথাও ঘুরতে যাব মনটাকে ফ্রেশ করার জন্য। তো এরই মধ্যে আমার ফুফাতো ভাই আমাদের বাড়িতে চলে আসে বেড়াতে। তো আমাদের বাড়িতে বেড়াতে এসে বলে, ভাইয়া কোথায় থেকে ঘুরে আসি চলো। তা আমাদের বাড়ির পাশে মহাস্থানগড়। তো ওকে বললাম চলো মহাস্থানগড় থেকে ঘুরে আসি। তো মহাস্থানগড় যাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি গোসল টোসল করে সবাই রেডি হয়ে নিলাম, যেহেতু রোজা রমজানের দিন, তাড়াতাড়ি আবার ফিরতে হবে। তো আমাদের বের হতে হইতে প্রায় 12টা বা একটা বেজে গেছে। তো আমরা 2 ঘন্টার মধ্যে আবার ফিরে চলে আসবো, যেহেতু বাড়ির কাছেই। আমরা মোটে 4 জন যাচ্ছিলাম, আমার 2টা ফুফাতো ভাই আর আমার একটা চাচাতো ভাই আর আমি, এই মিলে 4 জন যাচ্ছিলাম আমরা মহাস্থানগড়ে ঘুরতে। মহাস্থানগড় সম্পর্কে অনেক কিছু আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখতে হলে বা জানতে হলে আমার এই ভিডিওটির সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে মহাস্থান চলে আসছি। এটা মহাস্থান বাজার। তো আমার রাস্তার মধ্যেই আমার ছোটো ফুফাতো ভাইয়ের জন্য ফোন আসছে, ওকে বাসায় যেতে হবে। ওকে আর আমাদের সাথে ঘুরতে যাওয়া হলো না। তো ওর বাসা থেকে জরুরি একটা ফোন আসছে যে ওকে বাসায় যেতে হবে জরুরি ভিত্তিতে, তাই ওকে সিএনজিতে তুলে দিলাম যে ও তাড়াতাড়ি বাসায় যেন চলে যেতে পারে। আর এদিকে আমরা মহাস্থানগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। মহাস্থানগড়ের কাছে যেতেই আমাদের সামনে পড়ে গেল মহাস্থান ডিগ্রি কলেজ। তো আমার ফুফাতো ভাই বলতেছে যে এখানে কয়েকটা সেলফি তোলা হোক। তো এখানে কয়েকটা সেলফি তুলে নিলাম আমরা সবাই মিলে। তো কথা বলতে বলতে আমরা মহাস্থানগড়ে চলে আসছি। এই তো সামনে দেখতে পাচ্ছেন মহাস্থানগড় লেখা, এটাই হলো মহাস্থানগড়। আর সামনে যে অনেক লম্বা একটা প্রাচীর দেখতেছেন, এটাই হলো মহাস্থানগড়ের প্রাচীর বা এরিয়া। অনেক লম্বা এরিয়া, যা আপনারা 3 দিন ধরে ঘুরেও শেষ করতে পারবেন না। তো সামনে দেখতে পাচ্ছেন এটা হলো প্রবেশদ্বার, প্রধান প্রবেশদ্বার মহাস্থানগড়ের। মহাস্থানগড়ের ভেতরে ঢোকার এটা হলো মেইন প্রবেশদ্বার বা মেইন গেট আর কি বলা যায়। তো আমরা তারপরে চলে আসলাম একটা অলৌকিক ঘটনার সাথে সম্মুখীন হওয়ার জন্য। আর সেটা হলো জিউতকুণ্ড। আপনারা হয়তো বা অনেকেই নাম শুনে রাখছেন বা শুনছেন যে জিউতকুণ্ড নামে একটা কূপ আছে মহাস্থানগড়ে, যেখানে পরশুরাম যখন যুদ্ধ করেছিল, তখন কিন্তু তার সে সৈন্যবাহিনীগুলোকে এই কূপের মধ্যে ফেলে দিত, মৃত সৈন্যবাহিনীগুলোকে, যা এখানে লেখা আছে। সেই সৈন্যবাহিনীগুলো আবার এই কূপের মধ্যে থেকে জীবন্ত হয়ে উঠে আসতো। এটা একটা অলৌকিক ঘটনা বা এটা একটা কাল্পনিক ঘটনা বলতে পারেন। এটা সত্যতা কতটুকু সেটা আমি বলতে পারবো না। তো তারপর আমরা চলে আসলাম পরশুরামের রাজপ্রাসাদে, যেটা পরশুরামের রাজপ্রাসাদ ছিল, যেখানে পরশুরাম থাকতো বা বাস করতো। এই তো সামনে দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ডে লেখা পরশুরামের রাজপ্রাসাদ। তো এই পরশুরামের রাজপ্রাসাদটি 3বার খনন করা হয়েছে। 3বার খনন করার পর এই নকশাটি পাওয়া গেছে রাজপ্রাসাদের। এখানে কিন্তু কক্ষগুলোও দেখা যাচ্ছে ভালোভাবে, যেখানে 3টি কক্ষ আছে। পরশুরামের রাজপ্রাসাদটি বাইরে থেকে দেখতে কতটা সুন্দর লাগতেছে, আর যখন রাজপ্রাসাদটি ছিল তখন না জানি আর কত সুন্দর ছিল। তো এরিয়াটা অনেক বড়, রাজপ্রাসাদটা অনেক বড়ই এখানে। এখন আপনারা যে রাস্তার মতো দেখতেছেন, এটা কিন্তু রাস্তা না, এটা হলো মহাস্থানগড় পরশুরামের রাজ্যস্থানের, এটা হলো প্রাচীর বা এরিয়া। এই প্রাচীরটা এখন রাস্তা হয়ে গেছে, ধ্বংসস্তূপ হয়ে। তো আমরা এখন এই প্রাচীর ধরেই সামনের দিকে এগোচ্ছি হেঁটে হেঁটে। এই প্রাচীরটা এমনি অনেক লম্বা, এটা ঘুরতে 3 দিনের মতো সময় লাগবে। তারপরে দেখেন যে এটা কত উঁচু ছিল। বর্তমানে তো মাটিগুলা একটু ডাবে আছে, কিন্তু এগুলো মেলা উঁচু। ফোন থেকে দেখে বোঝা যায় না, কিন্তু বাস্তবে আপনারা দেখবেন এগুলো অনেক, এই দুর্গটা অনেক অনেক উঁচু, অনেক উঁচু, অনেক। মানে প্রাচীন যুগের স্থাপত্য শিল্প খুবই অসাধারণ ছিল, তাদের কারিগর এবং তাদের মানে ইঞ্জিনিয়ার গুলো খুবই এত অসাধারণ ছিল, যেগুলো আজকে যুগের পর যুগ টিকে আছে। এখানে আমার ফুফাতো ভাই ভয়েস দিচ্ছিল, মানে ও এই প্রথম মহাস্থানগড় দেখলো, তো তাই একটু অনেক মানে আকস্মিক বা অনেক উদ্বেগ হয়ে আছে। আর এখানে একটা শিমুল গাছ ছিল, তো শিমুল গাছে অনেক ফুল ফুটছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এখানে নিচে আবার ফুলগুলো পড়েছিল বসন্তকালে, তো অনেক ভালো লাগতেছিল। তো এখন আমরা যাচ্ছি মহাস্থান জাদুঘরের দিকে হেঁটে হেঁটে। এই তো সামনে দেখতে পাচ্ছেন মহাস্থানগড়ের কত সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। তো মহাস্থান জাদুঘরের দিকে আমরা হেঁটে হেঁটে এখন এগোচ্ছি যে জাদুঘরে। তো আমাদের ভাগ্যটাই খারাপ ছিল, আমরা গিয়ে দেখলাম জাদুঘর বন্ধ। তারপর আবার ফিরলাম জাদুঘর থেকে। এখন আমরা যাচ্ছি মহাস্থান মাজারের উদ্দেশ্যে। মহাস্থান যে শাহ সুলতান বলকি রহমতুল্লাহের মাজার শরীফ আছে, আমরা সেখানে
যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এর মধ্যে আমরা চলে এসেছি প্রায়। আর আমরা যে এখন যে মাজারে ওঠার যে রাস্তাটা, এই রাস্তাটা অনেক উঁচু, মানে অনেক ঢালু আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় উঠতে গেলে গা একদম হাঁপিয়ে উঠবে। আর এখানে একটা জিনিস ছিল যে দুধ পাথর, তো এই দুধ পাথরটা আমরা দেখতেছি না এখন, কোথায় যেন হয়তো বা কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। এই দুধ পাথরটা দেখতেছি না এখানে। এই পাথরে অনেক মানুষ দুধ ঢালে আর কি, মানত করে এখানে দুধ ঢালতো, সেই পাথরটা দেখতেছি না এখন। তো এখন আমরা চলে গেলাম মহাস্থান মাজার শরীফের দিকে। এই তো মাজার শরীফের প্রাঙ্গণে উঠতেছি আমরা। এই তো আলহামদুলিল্লাহ উঠে গেলাম মাজার শরীফে। এখানে অনেক কবর আছে। আর আর মাজারের সাথে একটা মসজিদ আছে, মহাস্থান মাজার মসজিদ। মসজিদটা অনেক সুন্দর, দোতলা বিশিষ্ট মসজিদটা অনেক সুন্দর। আর এখানে কিন্তু একটা ঘটনা আছে, এই মাজার শরীফের আশেপাশে কিন্তু অনেক পাগলা পাগলির বসবাস। অনেক পাগলা পাগলি এই মহাস্থান মাজার শরীফের আশেপাশে থাকে আর কি। আর আমরা এখন মহাস্থান মাজার শরীফের ভেতরে ঢুকবো। এটা মহাস্থান বলকি রহমতুল্লাহ মাজার শরীফ। তিনি এখানে ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। আর মাহিশোয়ার নাম রাখা হয়েছিল কারণ তিনি মাছের পিঠে চড়ে এখানে আসছিলেন, যার কারণে তার নাম মাহিশোয়ার হয়েছে। আমরা এখন মাজার শরীফের চারদিকে ঘুরতেছি। আর কয়েকটা ছেলে পেলে ছিল এখানে, ওরা বলতেছে ভাই লাইভ চলতেছে নাকি, তাই আমি বলতেছি হ্যাঁ লাইভ চলতেছে। তো আর এখানে একটা অলৌকিক ঘটনা আছে, সেটা আপনাদের সামনে শেয়ার করতেছি। সামনে যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হলো বড়ির গাছ আর কি, কুল গাছ বলে অনেকে, তো আমরা বড়ই বলি আর কি। তো এই গাছটাতে কিন্তু একটা অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ গাছ। এই গাছটাতে কোনো প্রকার কাটা নাই। আপনারা পুরো গাছ খুঁজে তন্ন করে খুঁজে একটা কাটাও পাবেন না। এই গাছটা একটা কাটাও নাই। এটা একটা এই গাছের অলৌকিক ক্ষমতা, মানে অলৌকিক শক্তি এই গাছের। তো আমরা এখন মাজার থেকে নেমে যাচ্ছি। তো মাজার থেকে নিচের দৃশ্যটা দেখেন কত নিচু, আর মাজারটা কত উঁচুতে, একদম প্রায় 10 তলা উপরে হবে, 10 তলা উঁচু নিচু হবে এরকম। সামনে যে দেখতে পাচ্ছেন ফুলগুলো দিয়ে সাজানো পরিবেশটা, এই পরিবেশটা অনেক সুন্দর লাগে আমার কাছে। মসজিদের চারপাশে এই ফুল গাছগুলো দিয়ে সাজানো পরিবেশটা একদম মনোমুগ্ধকর এবং অনেক আনন্দদায়ক। আর এখানে একটা ঝর্ণা ছিল, আর আমার ফুফাতো ভাই সেই ঝর্ণাটা দেখতেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ঝর্ণাটা বন্ধ ছিল। ঝর্ণাটা মানে ফোয়ারার পানি ছিল না, পানি বন্ধ ছিল আর কি। আর আমরা এখন এই মাজার শরীফ থেকে নিচে নেমে যাব। আর এই মাজারের নিচেই কিন্তু মহাস্থানের বিখ্যাত কটকটির দোকানগুলো অবস্থিত, যা আপনারা এগুলো হলো ভিডিওতে দেখতে মহাস্থানের পাবেন। বিখ্যাত কটকটির দোকান। এই যে খুবই সুন্দর কটকটির দোকানগুলা। এই যে আমরা কটকটি নিচ্ছি 2 কেজি। তো কটকটি গুলা খাইতে খুবই অসাধারণ এবং সুস্বাদু। মহাস্থান মাছের বাজারে আছি বর্তমানে। তো ভালো ভালো মাছ উঠছে, বাবারে বিশাল বড় বড় মাছ, বিশাল বড় বড় মাছ। মহাস্থান আসলে একটা অন্যরকম জায়গা, এত বড় মাছের বাজার, বাবারে বিশাল বড় বড় মাছ। মহাস্থানের এই মাছের বাজারটা ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো, যেহেতু এখন সন্ধ্যা হয়ে আসছে, ইফতারের সময় হয়ে আসছে, তাই আমরা এখন সিএনজিতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। আর আমরা বাড়িতে পৌঁছে গেছি, বা বাড়ির রাস্তায় আমরা পাথারের ভিতর দিয়ে বা মাঠের ভিতর দিয়ে আমরা বাড়িতে রওনা হচ্ছি। আমাদের পাথারের ভেতর দিয়ে বাড়িতে গেলে আমাদের বাড়ি কাছেই, সামনে আমাদের বাড়ি। আমাদের এদিকে এখন ইরি ধান লাগানোর সময় বা মৌসুম, তাই চতুর্দিকে ধান লাগানো হয়ে গেছে পাথারের ভিতরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে আনাম শাফি এগ্রো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা ফলো করে লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, টাটা, রমজান মোবারক। আমরা এখন বাড়িতে আছি বেড়ে টেরে উঠি রে স্বল্প